আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা যে যেখানে আছো তোমাদের প্রিয় পরিবারের সদস্যদের সাথে ভালো আছো, সুস্থ আছো। আমি মহান রাব্বুল আলামিনের নিকট দোয়া করি আল্লাহ যেন তোমাদেরকে সুস্থ রাখেন। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা জানো ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ তোমাদের জন্য অনলাইন ক্লাসের ব্যবস্থা গ্রহণ করেছে। আমি আবুল হাসান, সরকারি অধ্যাপক হিসাব বিজ্ঞান বিভাগ, তোমাদেরকে সেই অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। তোমরা এই অনলাইন ক্লাসটুকু সুবিধা পরিপূর্ণভাবে পেতে হলে অবশ্যই খাতা এবং কলম সাথে নিয়ে নেবে, এবং আমি যেখানে বলবো যে আলোচনাগুলো লিখে নেওয়ার জন্য তোমরা খাতায় লিখে নেবে, এবং পরবর্তীতে আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দেব, সেটি তোমরা বাসায় বসে কাজ করবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমি তোমাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রে অধ্যায় 6 অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ। আর্থিক বিবরণী বিশ্লেষণ অর্থাৎ অনুপাত বিশ্লেষণ। অনুপাত বিশ্লেষণ এই অধ্যায়টি একটি খুবই গুরুত্বপূর্ণ অধ্যায়। এই অধ্যায় থেকে প্রতি বোর্ড পরীক্ষায় একটি 10 নম্বরের অঙ্ক এসে থাকে। যেহেতু এটি একটি সহজ এবং খুব কম সময়ে পরীক্ষা উত্তর করা যায়, তাই সকল স্টুডেন্ট এই অধ্যায়ের অঙ্ক পরীক্ষায় উত্তর দেওয়ার চেষ্টা করে। আমি আশা করব তোমরাও মনোযোগ দিয়ে ক্লাস দেখবে এবং বইয়ের সহযোগিতা নিয়ে তোমরা পরিপূর্ণভাবে এই অধ্যায়ে অঙ্ক পরীক্ষা উত্তর করার চেষ্টা করবে, কারণ এটি উত্তর করতে পারলে পুরোপুরি 10 নম্বর সহজে পাওয়া যায়। এটি একটি সূত্র নির্ভর অধ্যায়। সূত্রগুলো একটু ভালো করে বুঝে বুঝে তুমি যদি মনে রাখতে পারো, মুখস্থ করতে পারো, তাহলে পরীক্ষা তোমার পক্ষে উত্তর করা সম্ভব। কারণ ইতিপূর্বে তোমরা আর্থিক বিবরণী চ্যাপ্টার পড়েছো। ওই আর্থিক বিবরণী যারা পড়েছো তাদের জন্য এই অধ্যায়টি খুবই সহজ লাগবে। প্রিয় শিক্ষার্থীরা, আর্থিক বিবরণী মাধ্যমে একটি ব্যবসা প্রতিষ্ঠানে আর্থিক ফলাফল, আর্থিক অবস্থা সম্পর্কে প্রাথমিক ধারণা লাভ করা যায়। কিন্তু একটি প্রতিষ্ঠানে আর্থিক সচ্ছলতা, পরিচালনা দক্ষতা এবং মুনাফা অর্জন ক্ষমতা জানার জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণ করা খুবই গুরুত্বপূর্ণ। ব্যবসা প্রতিষ্ঠান স্বার্থ সংশ্লিষ্ট সকল পক্ষ ওই প্রতিষ্ঠান সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের জন্য আর্থিক বিবরণী বিশ্লেষণের উপর গুরুত্ব দিয়ে থাকে, অর্থাৎ অনুপাত বিশ্লেষণের উপর তারা জোর দিয়ে থাকে। অনুপাত হচ্ছে এমন একটি বিষয় যা হচ্ছে দুটি প্রাসঙ্গিক বিষয়ের পারস্পরিক সম্পর্কের সংখ্যাত্মক প্রকাশ। অনুপাত সম্পর্কে আই.এম. পান্ডে যে সংজ্ঞা দিয়েছেন তা হচ্ছে দুটি চলকের পারস্পরিক সম্পর্কের আর্থিক প্রকাশই হচ্ছে অনুপাত। এই অনুপাতকে দুই ভাগে ভাগ করা হয়েছে, উৎসের ভিত্তিতে এবং উদ্দেশ্যের ভিত্তিতে। তো আমি তোমাদেরকে আজকের ক্লাসে উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাতের শ্রেণীবিভাগ নিয়ে আলোচনা করব। উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমি আজকে তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত থাকো, আমার সাথে খাতায় লিখে নাও। উদ্দেশ্যের ভিত্তিতে শ্রেণীবিভাগ। উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাতকে 4 ভাগে ভাগ করা হয়েছে।
তারল্য অনুপাত অথবা একটি প্রতিষ্ঠানের তারল্য যাচাই করার জন্য বা স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের জন্য যে অনুপাতগুলো নির্ণয় করা হয় সেগুলো হচ্ছে তারল্য অনুপাত বা স্বল্পকালীন সচ্ছলতা অনুপাত। 2, দীর্ঘকালীন সচ্ছলতা বা মূলধন কাঠামো অনুপাত। 3, লাভ অর্জন ক্ষমতা যাচাই অনুপাত। 4, পরিচালন দক্ষতা যাচাই অনুপাত। তো উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাতকে 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। পরীক্ষার প্রশ্নে তোমাদেরকে তারল্য বা স্বল্পকালীন সচ্ছলতার জন্য 4টি অনুপাত নির্ণয় করা হয়ে থাকে। তো তোমাদেরকে সরাসরি সেই অনুপাতগুলোর কথা বলা থাকতে পারে, অথবা বলতে পারে স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের অনুপাতগুলো নির্ণয় করো বা তারল্যতা যাচাইয়ের জন্য অনুপাত নির্ণয় করো। ঠিক তেমনিভাবে দীর্ঘকালীন সচ্ছলতা বা মূলধন কাঠামো অনুপাত। এখানে সচ্ছলতা বলতে তার আর্থিক সচ্ছলতাকে বোঝায়। দেখো প্রতিষ্ঠানের আর্থিকভাবে সে কতটা মজবুত, তার আর্থিক কাঠামো কতটা দৃঢ় তা যাচাই করার জন্য এই তারল্যতা বা স্বল্পকালীন সচ্ছলতা, দীর্ঘকালীন সচ্ছলতা মূল্যায়ন অনুপাত নির্ণয় করা হয়ে থাকে। লাভ অর্জন ক্ষমতা যাচাই অনুপাত, অর্থাৎ একটা প্রতিষ্ঠান যে বিনিয়োগ নিয়ে সে ব্যবসা শুরু করেছে, তার মুনাফা অর্জন ক্ষমতা কতটুকু রয়েছে, সে কতটুকু মুনাফা অর্জন করতে পারে তা মূল্যায়নের জন্য এই অনুপাতগুলো নির্ণয় করা হয়ে থাকে। প্রতিষ্ঠানের সাথে যারা পরিচালনা পর্ষদ রয়েছে তাদের পরিচালনা পরিষদ কতটা শক্তিশালী, তারা কতটা দক্ষ তা মূল্যায়নের জন্য এই পরিচালন দক্ষতা যাচাই অনুপাত নির্ণয় করা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, আজকে তোমাদের সাথে আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে তারল্য বা স্বল্পকালীন সচ্ছলতা অনুপাত। নিশ্চয়ই তোমরা এগুলো খাতায় লিখে নিয়েছ। তোমরা বইয়ে, আমাদের পাঠ্য বইয়ে অধ্যায় 6 যখন দেখবে সেখানে তোমরা এই লেখাগুলো পাবে, তোমরা সেখান থেকে সহযোগিতা নিতে পারবে। তোমাদের সাথে আজকে ক্লাসে তারল্য বা স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের জন্য যে অনুপাতগুলো নির্ণয় করা হয়ে থাকে সেগুলো নিয়ে আলোচনা করব। স্বল্পকালীন সচ্ছলতা মূল্যায়নের জন্য 4টি অনুপাত নির্ণয় করা হয়ে থাকে। প্রথমে করা হয় চলতি অনুপাত। তবে সূত্রগুলো
অবশ্যই খাতা লিখে নেবে এবং ভালো করে মুখস্থ করবে। চলতি অনুপাত, এই চলতি অনুপাত নির্ণয় করার জন্য আমরা যে সূত্রটি ব্যবহার করব তা হচ্ছে চলতি সম্পদ ভাগ চলতি দায়। অর্থাৎ এই অনুপাত দ্বারা একটি প্রতিষ্ঠানের চলতি সম্পদের সাথে চলতি দায়ের তুলনা করা হয়ে থাকে। চলতি সম্পদ এবং চলতি দায়ের সম্পর্কটা নির্ণয় করা হয়ে থাকে। অর্থাৎ একটি প্রতিষ্ঠানে তার যে চলতি দায় রয়েছে, চলতি দায় এবং চলতি সম্পদ তোমরা আর্থিক বিবরণী ক্লাসে শিখেছো, আমি আরেকবার বলে দিচ্ছি। অর্থাৎ যে সম্পদ এবং যে দায়গুলো একটি আর্থিক বছরের মধ্যেই পরিশোধ করতে হয় এবং যে সম্পদগুলো একটি আর্থিক বছরের মধ্যে পরিবর্তন হয় বা আদায় হয়ে যায় বা সম্পদগুলো পরিবর্তন হয়, এরকম সম্পদগুলোকে বলা হয় চলতি সম্পদ, আর দায়গুলোকে বলা হয় চলতি দায়। তো সেই চলতি দায়ের তুলনায় প্রতিষ্ঠানে চলতি সম্পদের বৃদ্ধি বা তার অবস্থা বোঝানোর জন্য এই অনুপাত নির্ণয় করা হয়ে থাকে। এটি আদর্শ মান বলা হয়ে থাকে 2:1। আদর্শ মান বলতে বোঝানো হয় যে পূর্বনির্ধারিত মান, অর্থাৎ পূর্বনির্ধারিত মান হচ্ছে একটি প্রতিষ্ঠানে 1 টাকা চলতি দায়ের বিপরীতে যদি ওই প্রতিষ্ঠানে 2 টাকা চলতি সম্পদ থাকে তাহলে বোঝা যাবে তার আর্থিক সচ্ছলতা ভালো বা সন্তোষজনক। যখনই তার সম্পদের পরিমাণ 2 কম হবে, দায়ের যদি সম্পদ 2 কম হয়ে যাবে, তখন আমরা বুঝবো তার স্বল্পকালীন সচ্ছলতা ভালো না। অর্থাৎ তার চলতি দায় পরিশোধ করার পরে তার ব্যবসা পরিচালনা করার জন্য যথেষ্ট সচ্ছলতা তার নেই। যখনই তার সম্পদের পরিমাণ 2 বা তার অধিক থাকবে, তখনই আমরা বুঝবো যে তার চলতি দায় পরিশোধ করার পরেও তার যে সম্পদ থাকবে তার পক্ষে ব্যবসা পরিচালনা করা সম্ভব এবং সে সচ্ছলভাবে পরিচালনা করতে পারবে। এটি মূল্যায়ন করার জন্যই মূলত এই চলতি অনুপাত নির্ণয় করা হয়ে থাকে। তো চলতি সম্পদ এবং চলতি দায় তোমরা এর আগে আলোচনা শিখেছো, তারপর আমি খাতায় লিখে দিচ্ছি, তোমরা লিখে নাও চলতি সম্পদ। আমি এখানে তোমাদেরকে এই ক্লাসে যে সম্পদগুলো বা দায়গুলো এই অনুপাতের অঙ্ক করতে সবচেয়ে বেশি ব্যবহার হয়ে থাকে সেগুলো আমি লিখে দিচ্ছি। হাতে নগদ বা নগদ তহবিল, ব্যাংকে জমা অথবা ব্যাংক জমার উদ্বৃত্ত, প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য, মজুদ পণ্য। এই মজুদ পণ্য বলতে অবশ্যই সমাপনী মজুদকে বোঝানো হয়ে থাকে, কারণ সমাপনী মজুদই হচ্ছে বছর শেষে প্রতিষ্ঠানের অবিকৃত পণ্যের সমষ্টি। যে পণ্য অবিকৃত অবস্থা রয়েছে যা আমরা পরবর্তী বছর বিক্রয় করব, সেগুলোকে বলা হয় সমাপনী মজুদ। আর তোমাদের সাথে এর আগে আলোচনা করেছি, সম্পদ মানে হচ্ছে যা থেকে ভবিষ্যতে সুবিধা পাওয়া যাবে, সেটি হচ্ছে সম্পদ। তো মজুদ পণ্য চলতি বছরের হিসাবকাল শেষে যে পরিমাণ পণ্য অবিকৃত রয়েছে তার পরিমাণ হচ্ছে মজুদ পণ্য। হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, মজুদ পণ্য। অগ্রিম খরচ,
অগ্রিম খরচ, সকল প্রকারের প্রাপ্য বা বকেয়া আয়, বকেয়া আয়, স্বল্পমেয়াদী বিনিয়োগ, স্বল্পমেয়াদী বিনিয়োগ। সাধারণত এই সম্পদগুলো বেশি ব্যবহার হয়ে থাকে। তোমরা এছাড়াও বই হয়তো পেতে পারো বিক্রয়যোগ্য সিকিউরিটিজ, তো হাতে নগদ, ব্যাংকে জমা, প্রাপ্য নোট, প্রাপ্য হিসাব, মজুত পণ্য, অগ্রিম খরচ, বকেয়া আয়, স্বল্পমেয়াদী বিনিয়োগ। একটি অঙ্কে এই সবগুলো সম্পদ থাকতেও পারে, আবার সবগুলো নাও থাকতে পারে। যে কটা থাকবে সবগুলোর যোগফলই হবে মোট চলতি সম্পদ। এরপরে আমরা দেখছি চলতি দায়। চলতি দায় অর্থাৎ যে দায়গুলো একটি আর্থিক বছরের মধ্যেই পরিশোধ করতে হয় সেগুলোকে বলা হয় চলতি দায়। চলতি দায়, চলতি দায় হচ্ছে যে দায়গুলো একটি আর্থিক বছরের মধ্যেই পরিশোধ করতে হয়, যেমন প্রদেয় হিসাব, প্রদেয় নোট, ব্যাংক জমাতিরিক্ত, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচ, বকেয়া খরচ, আয়কর সঞ্চিতি, আয়কর সঞ্চিতি, দাবিহীন লভ্যাংশ, অগ্রিম আয়। তো এইগুলো হচ্ছে চলতি দায়। তো চলতি সম্পদ এবং চলতি দায় দুটি সমষ্টি বের করে উপরে লিখবে চলতি সম্পদ, নিচে লিখবে চলতি দায়। উপরে চলতি সম্পদ, নিচে চলতি দায় লিখে এবার চলতি দায়ের সমষ্টি দ্বারা চলতি সম্পদকে ভাগ করলে পরে যে ফলাফলটি পাবে সেটা তোমাকে প্রথম লিখতে হবে। এই মান যেটা আমি লিখেছি 2:1, এটা আদর্শ মান, এটা কিন্তু অঙ্কে দেওয়া থাকবে না, এটা তোমাকে জানা থাকতে হবে। অর্থাৎ এটা পূর্ব নির্ধারিত মানে আদর্শ মান আগে থেকে এটা থাকা দরকার বা প্রয়োজন আছে বলে এটা অঙ্কে দেওয়া থাকবে না কখনোই। তুমি এই মানটা তোমাকে জানা থাকবে। চলতি সম্পদকে চলতি দায় দ্বারা ভাগ করলে যে মানটি আসবে সেটা তুমি প্রথমে লিখবে। আমি উদাহরণ দিয়ে যদি বলি, ধরে নাও চলতি সম্পদ যোগফল হচ্ছে 3 লাখ টাকা। মনে করো মোট চলতি সম্পদের যোগফল 3 লক্ষ টাকা, আর চলতি দায় হচ্ছে 1 লক্ষ টাকা। মানে কারো যত চলতি দায় রয়েছে তার যোগফল হচ্ছে 1 লাখ টাকা। এবার তুমি 3 লক্ষকে 1 লাখ দিয়ে ভাগ করলে পরে যে ফলাফল আসবে 3, অর্থাৎ সম্পদের পরিমাণ 3। তারপরে তুলনামূলক চিহ্ন তুমি ইস্টু ব্যবহার করবে,
এবার চলতি দায় কি, অর্থাৎ 1 লাখকে 1 লাখ দিয়ে ভাগ করবে, তাহলে উত্তর পাবে তুমি 1। অর্থাৎ এখান থেকে বোঝা যাবে যে এই প্রতিষ্ঠানের 1 টাকা চলতি দায়ের বিপরীতে 3 টাকা চলতি সম্পদ রয়েছে, যা আদর্শ মানের তুলনায় সম্পদের পরিমাণ বেশি। তাই আমরা বলবো এখানে যে এই প্রতিষ্ঠানের আর্থিক সচ্ছলতা ভালো, মানে সর্বমেয়াদী সচ্ছলতা ভালো। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাসে তোমাদের সাথে একটু অনুপাতের কথা বলেছি। আমি পরবর্তী ক্লাসে বাকি অনুপাতগুলো তোমাদের সাথে ধাপে ধাপে বলবো। তো আজকে কিন্তু আলোচনা করেছি যে উদ্দেশ্যের ভিত্তিতে অনুপাতের 4টে শ্রেণীবিভাগ তোমরা একটু মুখস্থ করবে, এবং একটি সূত্র লিখেছি, এটা অবশ্যই তোমরা ভালো করে মুখস্থ করবে, সম্পদ এবং দায়ের নামগুলো সহ। পরবর্তী ক্লাসে আমি তোমাদের পরের অনুপাতগুলো নিয়ে কথা বলবো। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং ঘরে থেকো। ধন্যবাদ সবাইকে।